আমাদের বাংলাদেশে মানে আমাদের পশ্চিম বাংলা, হ্যাঁ, তথা একটা কথা আছে বা ভারতবর্ষে যে কৃষ্ণ তুমি কেমন যার কাছে যেমন। কেউ যদি চোর হয় আমি চোর, কেউ যদি বাটপার হয় তাহলে আমি বাটপার। ব্যাপারটা হচ্ছে তাই। এখন অনেকে এই ফেসবুকে দিচ্ছে যে হচ্ছে বাংলাদেশের প্রথম রাজাকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষতি নেই, আমাদের তাতে তো কোনো রাগও নেই, দুঃখ নেই। কেন, বাংলাদেশে যখন কোটা আন্দোলন হলো তখন সেখানকার ছাত্ররা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিল। ভালো, তো সব বাংলাদেশে এই যে এত বড় আন্দোলন হলো, তারা যদি সবাই বলে আমি রাজাকার রাজাকার এই বলে নিজেদের সম্মানিত করেন, রবীন্দ্রনাথকে তাদের জাতীয় সঙ্গীতের তাদের এখনও পর্যন্ত জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রাজাকার বলেছেন, ক্ষতি কী হয়েছে? কোনো ক্ষতি নেই, ওটা বলাটাই ঠিক হয়েছে। তাই আমি প্রথমে বলেছিলাম কৃষ্ণ তুমি কেমন যার কাছে যেমন। নিজেরা যেহেতু নিজেদেরকে রাজাকার বলে ভাবে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো রাজাকার ভাববেই, এর জন্য কোনো অসুবিধা নেই। আর জাতীয় সঙ্গীতের ব্যাপারে অনেকে কমেন্ট করেছেন যে ওখানে তো বাংলাদেশ লেখা নেই, ওখানে তো আমাদের কোনো মুসলিমদের ধর্মের কথা কিছু লেখা নেই। ঠিকই বলেছেন, কোনো জাতীয় সঙ্গীতে কোনো ধর্মের কথা লেখা থাকে এরকম কোনো দেশের জাতীয় সঙ্গীতে হয় না। কারণ প্রত্যেকটা দেশেই একটাই ধর্ম বাস করে না। মহামূর্খ বাংলাদেশিরা, সবাইকে বলছি না, তার মধ্যে অনেকে কমেন্ট খুব সুন্দর ভালো বলেছেন, তারা বুঝেছেন। কিন্তু যারা এই কমেন্টগুলো করছেন, যারা এই ফেসবুকে দিয়েছেন, তাদের উদ্দেশ্যেই বলছি, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা জাতি বাস করে। তাদের মনে দেশপ্রেম মানে দেশপ্রেম বাড়ানোর জন্য যে সঙ্গীত শুনলে তাদের মনে দেশপ্রেম উদ্ভাতিত হয়, সেই সঙ্গীতকেই সেই দেশে জাতীয় সঙ্গীত করা হয়। তাহলে তো কোরআন শরীফের দুটো সূরা কি তিনটে সূরা যোগ করে জাতীয় সঙ্গীত করা হোক না। দেখুন না, সেটা আপনাদের দেশপ্রেম জাগায় না ধর্মপ্রেম জাগায়? দেশ আর ধর্ম একাকার করে ফেলছেন আপনারা। দেশ আর ধর্ম এক জিনিস নয়। তৃতীয়ত আরেকটা কথা বলতে শুনছি যে নজরুলকে কেন জাতীয় কবি করা হলো। দেখুন, আপনারা আপনাদের যে পূর্বজ তাদের তো সম্মান দিচ্ছেনই না। তারা কেন, কি ভেবে নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন সেটা তো আপনারা অনুভবই করতে পারছেন না। কীরকম আপনারা নিজেদের জাতীয় কবিকে এইভাবে অমর্যাদা করছেন? যদি ধর্মানুযায়ী হন, তিনি জাতিতে মুসলিম ছিলেন অবশ্য, তখন তিনি যেহেতু, অনেকেই এই কমেন্টটাও করেছেন, তিনি যেহেতু ধর্মনিরপেক্ষ ছিলেন, হিন্দুদের দেবতাদের নিয়ে অনেক গান লিখেছেন, আবার মুসলিমদেরও গান লিখেছেন, তাই অনেকে সেই সময় তাকে, অনেকে মানে আপনাদের মুসলিম জাতির লোকেরা তাকে মুসলিম বলে স্বীকার করতে রাখছিলেন না। তাকে কাফের বলে গালাগাল দেওয়া হয়েছিল। যাই হোক, পরবর্তীকালে কিছু শুভ মস্তিষ্কের মানুষ যারা বুঝেছিলেন তিনি জাতীয় কবির মর্যাদা পাওয়ার যোগ্য, তারা সেই সম্মানে বসিয়েছিলেন। তা সেই সম্মান দেওয়ার উত্তরসূরি
মনে হয় এখন হারিয়ে যাচ্ছে, কারণ মানসিকতাটাই তো হারিয়ে গেছে। লেখাপড়া শিখতেই যে মানসিকতার পরিবর্তন হয় সেটা সর্বাংশে সত্য নয়। লাদেন অনেক বড় লেখাপড়া জানা শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু তাকে সারা বিশ্ব সন্ত্রাসবাদী হিসাবেই দেখে। শিক্ষিত কোনো মর্যাদা তার মধ্যে ছিল না। যাই হোক, এই কথাগুলো বলেছিলাম। আর হ্যাঁ, আপনারা বলছেন ইলিশ মাছ। আমরা খুব সাধারণ মানুষ, বাংলাদেশেও সাধারণ মানুষ থাকেন যারা ইলিশের স্বাদ গন্ধ কোনোদিন হয়তো চেখেও পর্যন্ত দেখেননি। আমরাও সাধারণ মানুষ। বাংলাদেশি ইলিশ কি আমাদের পর্যন্ত পৌঁছয়? কটা ইলিশ আপনারা পাঠান? আমরা 130 কোটি ভারতবর্ষ, কটা ইলিশ আপনাদের পদ্মাতে ওঠে? আপনারা নিজেরা খেলে সেটা আপনাদের দেশেই কুলোবে না, কারণ আপনাদের হাতে আসে না বলেই সব দেশেই যারা বড় বড় লোক থাকে, পয়সাওয়ালা সম্পদওয়ালা, তারা অন্য দেশের ভালো জিনিসটা বেশি দামে কিনে উপভোগ করে। আমাদের দেশের যারা সম্পদশালী তারা ওই ইলিশ মাছকে উপভোগ করে। তার জন্য আমাদের ভারতীয় সাধারণ মানুষের কোনো যায় আসে না। ভারতীয় বলছি কেন, খায় তো শুধু পশ্চিমবাংলার, আর তো কোনো রাজ্যের লোক খায় না। তাই আপনাদের ইলিশ আপনাদের কাছেই রাখুন, পাঠানোর দরকার নেই। আপনারা যদি সত্যিকারে বাপের সন্তান হন তাহলে বলে দিচ্ছি, ওই ইলিশ কোনো দিন ভারতবর্ষে আপনারা পাঠাবেন না, না সোজা পথে না চোরা পথে। কারণ আমাদের এখানে স্থানীয়ভাবে এত নদী সাগর আছে যেখানে প্রচুর প্রচুর ইলিশ পাওয়া যায়, প্রচুর। হ্যাঁ, গঙ্গার ইলিশ তো আছেই। আমাদের কোলাঘাটের ইলিশ কিন্তু খুব বিখ্যাত, পদ্মার ইলিশের থেকে কোনো অংশে কম নয়। কিসের অহংকার করেন? লেখাপড়া শিখে এত অহংকারী মনে হয় আপনাদের ধর্মের লোকেরাই হতে পারে। আর ভারতবর্ষের কথা বলছেন যে আপনাদের উপর দাদাগিরি করে। ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সেই মানসিকতা ভারতে কোনো অংশের মধ্যে নেই যে কারোর উপর দাদাগিরি করে। বরং ভারতবর্ষে এই মানসিকতা যে যখন বিপদে পড়ে তখন তার পাশে এসে দাঁড়ায়। তাই মির্জাপুর চলে গেছে, আপনারা নতুন করে নিজেদেরকে আর মির্জাপুর বলে পরিচয় দেবেন না। কারণ আপনাদের সিরাজদৌল্লাও ছিল, তার মতন হওয়ার চেষ্টা করুন, মির্জাপুর হওয়ার চেষ্টা করবেন না। ইতিহাস কিন্তু কাউকে কখনো ক্ষমা করে না, বুঝলে? যাক বন্ধু, বাংলাদেশের মানুষরা তো এখন আর বন্ধু নয়, আমাদের শত্রু হয়ে গেছে। তার শত্রু কমেন্ট করবেন আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম। আর আমার ভারতীয় বন্ধুরা আপনারাও কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করছেন না, দেখছেন, অথচ কমেন্ট করছেন না আমি কথাগুলো ঠিক বলছি কি ভুল বলছি। কমেন্ট করবেন। শুভরাত্রি, জয় হিন্দ।